স্যার নাম রোল নাম্বার লিখবো? হ্যাঁ, নাম রোল নাম্বার লিখবো? না তো এরকম কিছু বলিনি তো। চাইছে নাকি? না। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। অনেকদিন পর আমাদের সাথে দেখা হচ্ছে, দেরি হয়ে গেল। শরীরটা খুব খারাপ অ্যাকচুয়ালি, তো আজকেও ভাবছিলাম নিতে পারবো কিনা, যে যাই হোক এখন মোটামুটি ঠিক আছে। তো যাই হোক, যে লেকচার গুলো দিয়েছিলাম কেউ দেখেছিস মানে আগের বছরে, যদিও কোয়ালিটি খুব খারাপ, কিছু করার নেই। আগের বছর সেই আমার মনে আছে যখন কোভিড শুরু হয়েছিল, ওই সময় কি করে লেকচার রেকর্ড করব, সে এক বেশ সমস্যার জিনিস ছিল। সে মানে এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে লিখছি, মানে একটা মোবাইল এক হাতে ধরে আছি খাতার উপর তাক করে, আর আর এক হাতে লিখছি, এইভাবে লেকচার রেকর্ড হয়েছে। তো তাই জন্য লেকচারের ওই ভিডিওর অবস্থা দেখবি খুবই খারাপ এবং খুবই ডিফিকাল্ট। তো তারপর একসময় কি করলাম একটু বুদ্ধি করে, যে না লেখাটা আগে লিখে রাখি, তাহলে বেশি নাড়াতে হবে না, হাত নাড়াতে হবে না, বেশ ওর দিয়ে বুঝিয়ে দেবো আর সুবিধা হবে। সেটা পরে করেছিলাম। তো সেটা করার ফলে একটা হয়েছে কি, ওই লেখাটা রয়ে গেছে, সেই নোটস ব্যাপারটা ছোট একটা রয়ে গেছে, কিন্তু সেটা খুব একটা সেলফ সাফিসিয়েন্ট নোট ব্যাপার এরকম নয়। তো সেটা ওই রেফারেন্স পারপাসে ইউজ করতে পারবি একটু আধটু, সেটা দিয়ে দেবো পরে। আর যেটা হচ্ছে এবারে তোদের আছে মোটামুটি, যেটা সেটা হচ্ছে এই অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বেসিক্যালি। তো এইটা হচ্ছে তোদের মোটামুটি সিলেবাস মনে হলো। কোটা ঠিকই আছে, এটাই তোদের সিলেবাস। তো এটা তোদের সিলেবাস বেসিক্যালি, তোদের যেটা এবারে রয়েছে এটাতে, সেটা হচ্ছে গ্রুপ থিওরি, রিং থিওরি, ফিল্ড থিওরি, এই তিনটে বেসিক্যালি, এবং এই তিনটে রিলেটেড ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন। আর আর প্রথমের দিকে একটু ওই ফাংশন আর একটু ইকুইভ্যালেন্স রিলেশন, এই ধরনের জিনিসগুলো রয়েছে। যাই হোক এই জিনিসগুলো পড়বো। আপাতত তোদের, তোরা সবাই ভালো আছিস তো? মানে শরীর সবার ভালো আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ সবাই স্যার। সাবধানে থাক, সুস্থ থাক। হুম। চাপ দিয়ে খুব খারাপ অবস্থা। তো এইটা আমাদের প্ল্যান, যে কিভাবে আমরা এগোবো। আমাদের ওই বোধহয় গোটা 10 যে লেকচার দিয়েছিলাম, কেউ পড়েছিস? কেউ কারো মানে কেউ কি কোনো লেকচার দেখেছিস বা দেখার সুযোগ পেয়েছিস? হ্যাঁ স্যার, দুটো লেকচার দেখেছি। হ্যাঁ, কিন্তু প্রথম দুটো দেখেছিস তাই তো? হ্যাঁ, কিন্তু ওখানে ওটা প্রথমটা হচ্ছে ওই একটু বেসিক, হ্যাঁ, বোধহয় গ্রাফ থিওরি। গ্রুপ স্টার্ট হয় সেই ধরনের বোধহয় হ্যাঁ। বুঝলাম, আমার যতটুকু মনে পড়ে। সেকেন্ডে কি বোধহয় গ্রুপের ডেফিনিশন বানাম কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু যাই হোক, তোদের কাছে কি কিছু মানে বই আছে কিছু? বই ফই থেকে পড়েছিস কিছু? না। বই নেই? আচ্ছা, তার মানে আমাদেরকে দিতে হবে কিছু একটা। আচ্ছা ঠিক আছে। এই মোমেন্টে আমার বোধহয় বইগুলো আমিও সব কলেজে রেখে এসেছি, আমার কাছে কিছু নেই। সমস্যা দেখছি, ঠিক আছে, দিন যেতে হবে, নিয়ে আসতে হবে। তো মোটামুটি ইন্ট্রোডাকশন একটা লেকচার থাকে, তো কি করতে চাইছি, কি পারপাস, আগের বছরও ছিল। তারপরেই আমাদের পরপর প্ল্যান থাকে যে জিনিসগুলো পড়া, সেটা হচ্ছে গ্রুপকে ইন্ট্রোডিউস করা, মানে গ্রুপ থিওরিটাই মেন হচ্ছে আমাদের টার্গেট। এবার গ্রুপ থিওরিতে পৌঁছাতে গেলে তার আগে দু তিনটে জিনিস পড়ে নিতে হয়, সেটা আগে পরে কখন একটা পড়িয়ে নেবো, সেটা কোনো ব্যাপার না। কারণ গ্রুপ থিওরিটা একদম নতুন জিনিস, এবং এই জিনিসটা শুধু এটা ম্যাথামেটিক্স তো শুধু না, ম্যাথামেটিক্স তো অবশ্যই জানিস, এটা সায়েন্সের থেকে বড় কথা, এটা একটা টুলস, যেটা অন্যান্য সায়েন্স গুলোতে আরো বেশি করে লাগে। কারণ এই গ্রুপ থিওরির এই যে আইডিয়া গুলো, গ্রুপ, রিং, ফিল্ড, এগুলো অন্য যে ফিল্ড গুলো রয়েছে, যে ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি, প্রত্যেকটা জায়গাতে, যে কোনো সায়েন্সের যে কোনো ফিল্ড, ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ফিল্ডসে প্রচুর পরিমাণে কাজে লাগে। এবার ব্যাপারটা হচ্ছে কি কাজে লাগে, সেটা জানতে গেলে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন বলতে মানে এক্সাম্পল দিয়ে দিয়ে পড়তে হবে।
তো প্রচুর এক্সাম্পল তোদের সিলেবাসেও রয়েছে, এইখানেও রয়েছে, এই জায়গাটা হয়তো দেখতে পাবি, দেখবি আছে কি জানা দেখি। হ্যাঁ, কিছু কিছু আছে যেমন রিয়েল মানে রিং এর ক্ষেত্রে রিয়েল কোয়াড্রেনিয়াম রিংস রিংস রিং অফ ম্যাট্রিসেস, পলিনোমিয়াল রিং, এগুলোর বহু এক্সাম্পল রয়েছে। গ্রুপের ক্ষেত্রেও ওই রকম অনেক এক্সাম্পল রয়েছে। এই যে এইখানটা দেখবি সার্কেল গ্রুপ বা এই যে এখানে কমপ্লেক্স রুট অফ ইউনিটি, এই সমস্ত। তারপরে ধর একটা খুব বড় জিনিস যেটা তোর ফিজিক্সে আমরা পড়াশোনা করি, সেটা হচ্ছে সিমেট্রি। তো সিমেট্রি নিয়ে ফিজিক্সে প্রচুর স্টাডি করা হয়, এবং এই সিমেট্রি রিলেটেড গ্রুপ অপারেশন গুলো কি হতে হবে বা না কি, সেটাকে যখন যেটা দিয়ে এক্সপ্লোর করা হয়, সেটা একটা পার্ট, মানে সেটা একটা বিশাল ম্যাথামেটিক্স এর পার্ট। মানে অনলি সিমেট্রি নিয়েই অনেক পড়াশোনা করা যায়, অনেক কিছু জানা যায়। তো এবং সেটা থেকে অনেক কিছু এক্সপ্লোর করা যায়, কি কি কিভাবে করা যায় সেগুলো আমি বলবো, এখন জাস্ট ওপর উপর বলছি। আহ, তো তার মধ্যে তোদেরকে দু তিনটে জিনিস তোদের সিলেবাসের মধ্যে রেখেছে, সেটা হচ্ছে ওই আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার, এই চারটে জিনিসের সিমেট্রি গুলোকে এক্সপ্লোর করতে বলেছে। আর তার সাথে যেটা অবভিয়াসলি রয়েছে সেটা ওই পারমুটেশন গ্রুপ আর গ্রুপ অফ কোয়াটারনিয়ান্স। তো এগুলো রয়েছে বিভিন্ন রকম ভাবে। আমরা প্রথমে আমি আজকে ওই ইয়ের মধ্যে ঢুকছি না, কি বলে পার্টিশন না, ঢুকতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই বেসিক জিনিসটা তাহলে একটু একটু বলি। দুটো জায়গা থেকে অল্প বিস্তর জিনিস বলবো, একটা হচ্ছে এই পার্টিশন রিলেটেড, আর একটা হচ্ছে গ্রুপ থিওরি রিলেটেড। মানে গ্রুপ থিওরিতে কেন ঢুকছি বা কি কারণে পড়ার চেষ্টা করছি, তো সেই জায়গাটা। আচ্ছা, সেটা বলার আগে এখানে বইয়ের নাম দেওয়া আছে বেশ কিছু, যদি জোগাড় করতে পারিস এখানে এগুলো কটা জোগাড় করে করতে পারিস। অল্টারনেট বইও আছে বলে দিচ্ছি। তোরা তাহলে আর্টিন দেওয়া আছে, ঠিক আছে, এই বইটা দেখতে পারিস। আহ, তোরা যদি বই কিনতে চাস, তোদের সিলেবাস একদম ওরিয়েন্টেড যদি বই চাস, তাহলে ওই পাল চ্যাটার্জির বোধহয় 4 নম্বর বই বোধহয় তোদের, সেই বই দেখতে পারিস, একদম তোদের সিলেবাস ঘেঁষা বই। কিন্তু ওই লেখা মোটামুটি লেখা থাকবে, খুব ভালো কিছু নয়। ওটা ছাড়াও আরো অনেক বই আছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ার। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ার একটা বই আছে, খুব ভালো বই, যদি খুঁজে পাস। ল্যাংয়ের একটা বই আছে। 2 নম্বর একটা বই বলতে পারি। এগুলো হচ্ছে ডামিট অ্যান্ড ফুট। আচ্ছা, আমার কাছে একটা লেকচার নোট টাইপের রয়েছে, তো সেটাতে খুব ইজি করে তোদের সিলেবাস রিলেটেড জিনিসটা, পুরোপুরি হয়তো সিলেবাস রিলেটেড নয়, একটু এদিক ওদিক হবে। তো সেই ধরনের জিনিস কিছু রয়েছে আমার কাছে, সেটা আগের বছর দিয়েছিলাম, এবছর তোদেরকে দিয়ে দেবো। সে মনে পড়ছে না আমার কি নাম, যে লেখক তার নাম মনে পড়ছে না, সেটা তোদেরকে দিয়ে দেবো। আর এগুলো একটু অ্যাডভান্স লেভেলের বই, এগুলো যে দুটোই বললাম। হ্যাঁ, এগুলো যদি নেটে পাস কোনোভাবে কোথাও বা দেখতে পাস, সেগুলো একটু চোখ বোলাতে পারিস। সেগুলো একটু বেসিক্যালি যারা সহজ কথায়, যারা অনার্স, আমাদের ম্যাথমেটিক্স অনার্সের যারা ছেলে মেয়ে, তারা এই ধরনের বইগুলো পড়াশোনা করে। ওরম তো আর পাশের বই আর এর বই বলে কিছু আলাদা হয় না। তোর জেনারেলের বই যেটা আলাদা হয় বুঝতে পারছিস, সেটা সিলেবাস রিলেটেড বই, আবারও বলছি সেই পাল চ্যাটার্জি। তো এগুলো পড়লে খুব একটা ম্যাথামেটিক্স কেন পড়ছি ওই জিনিসটা শেখানো যাবে না বা বলা যাবে না। তো সেটা সেগুলো জানতে গেলে বা পড়তে গেলে এই ধরনের বই পড়তে হয়। আমি ফুড খুব ভালো বই, ল্যাঙ্গো খুব ভালো বই। তো এইগুলো বই লিখতে পারিস যদি খুঁজে পাস, নেটে যদি খুঁজে পাস, কিন্তু কিনতে বলছি না। আচ্ছা, এই গেল ব্যাপার। আর যে জিনিসটা আজকে উম, অল্প বিস্তার করে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে তোর ওই, হয়তো তোরা একটু আধটু পড়েছিস, সেট, রিলেশন,
হ্যান্ড ম্যাপিং। আচ্ছা, আমাদের বেসিক টার্গেট হচ্ছে কিন্তু ওই গ্রুপ, আবারও বলছি গ্রুপ থিওরি, আমাদের এটা হচ্ছে টার্গেট। তো এটাতে পৌঁছাতে গেলে কিছু জিনিস জানতে হবে। যে জিনিসটা বেসিক জানতে হবে সেটা হচ্ছে এই রিলেশন। এই রিলেশন ব্যাপারটাকে আমাদেরকে একটু বেশি এক্সপ্লোর করতে হবে। তো রিলেশনের আইডিয়া জানার জন্য যে জিনিসটার আইডিয়া দরকার হয়ে পড়ে সেটা হচ্ছে খুব বেসিক একটা সেট থিওরির আইডিয়া। তো একটা বেসিক সেট থিওরির আইডিয়া আশা করি সবার রয়েছে, কারণ নেই যে এরকম নয়, কারণ এর আগের বছরই তোরা অনেকটাই চিনে জানি তোরা সেট থিওরি একটু আইডিয়া আছে তো নাকি? সেট থিওরি হ্যাঁ, থাকার কথা। বিভিন্ন সময় পড়েছিস, ক্লাস 11-12 হয়তো পড়েছিস। তো আমি ওখানে আর খুব বেশি যাবো না, এটা বেসিক আইডিয়াটা থাকলেই যথেষ্ট। সেট কাকে বলে, কি জিনিস, হ্যাঁ, তারপরে এই এই যে ধরনের বেসিক যে নোটেশন গুলো, এগুলো তো এর আগের বছরই পড়েছিস, নতুন পড়ার কিছু নেই। সেটা হচ্ছে এই জেড বা কিউ বা আর, ঠিক আছে, বা ধর সি, ঠিক আছে, এরকম, বা হতে পারে জেড প্লাস বা কিউ প্লাস বা আর প্লাস। এই ধরনের সিম্বল গুলো আমরা অল্প বিস্তর সবাই পড়েছি। তো এই ধরনের সিম্বল গুলো এখন আরো খুব বেশি বেশি করে ইউজ হবে, অনেক বেশি ইউজ করবো এখন। কারণ এই যখনই গ্রুপ বলবো তখন এই ধরনের রিলেশন, এই সিম্বল গুলো খুব বেশি ইউজ হবে। সেটা তাই। এই জেড মানে কি? জেড মানে আমরা জানি, জেড বলতে আমরা সমস্ত ইন্টিজার গুলোকে ডিফাইন করি। ইন্টিজার বলতে তার মানে, মানে একদম মনে করিয়ে দিচ্ছে একবার, অনেক সময় ভুলে যেতে পারিস অনেকে। 0 +-1 +-2 ডট ডট ডট, এই যে সেটটা, এটাকে আমরা জেড বলে বলি, সেটা বল ইন্টিজার। কিউ, কিউ হচ্ছে রেশনাল নাম্বারের সেট, তাই তো? কিউর মধ্যে কোন ধরনের এলিমেন্ট রয়েছে? কিউর মধ্যে রয়েছে এই ধরনের এলিমেন্ট গুলো, এ বাই বি, যেখানে বা যেখানে তুই এ আর বি হচ্ছে এই জেড এর মেম্বার, আর একটা জিনিস অবভিয়াসলি নেওয়া হয়, সেটা হচ্ছে বি নট ইকুয়ালস টু 0, এই জিনিসটা নেওয়া হয়। এটা হচ্ছে কিউ। কিউ বলতে আমরা সেট অফ অল রেশনাল নাম্বারকে, আর রেশনালস এরকম বলেও শব্দটা ইউজ করি, আর এ টি আই ও, রেশনালস, ঠিক আছে? এটা ইন্টিজার্স। না বুঝতে পারলে বলবি, এটা বোঝার করা কিছু এমন জটিল কিছু নয়, খুব সিম্পল জিনিস। আর রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার তোরা জানিস, রিয়েল বলতে সমস্ত নাম্বার, সমস্ত এই রেশনাল এবং ইরেশনাল, এই ধরনের সমস্ত নাম্বারগুলোকে আমরা রিয়েল নাম্বারের মধ্যে রাখি। তো জেনারেলি তুই যদি চাস এই যে রিয়েল বলতে কিরকম, রিয়েল বলতে এই ধরনের সেটকে আমরা বলতে পারি যে অল ডেসিমাল এক্সপ্রেশনস। সমস্ত ডেসিমাল এক্সপ্রেশনস, তার মানে কি, এই ধরনের প্লাস মাইনাস ধর d1, বা ধর এরকম করে তুই লিখতে পারিস ধর d1 d2 d3 এরকম করে dn। এটা ইন্টিজার পার্টে, এই অংশটা ইন্টিজার পার্টে থাকছে। তারপর এখানে দশমিক চিহ্ন, তারপরে a1 a2 এরকম করে ডট 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 করে ধর অনেক দূর অব্দি থাকতে পারে। কত কত দূর অব্দি থাকবে আমার জানা নেই, ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, রিপিটিং হতে পারে, অনেক কিছু হতে পারে, নন রিপিটিং হতে পারে। তো এটা হচ্ছে জেনারেলি তোর সমস্ত রিয়েল নাম্বারের যে সেট, এইটা। আর কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারটাও এটা আমাদের পড়া, এখানে কারা থাকছে, এখানে এই ধরনের জিনিস এ প্লাস আই বি বা বিআই, অনেকে যেরকম যেরকম লিখে। তো যেখানে কি এ আর বিটা কি, এ আর বি দুজনই হচ্ছে রিয়েল নাম্বার, দুজনই রিয়েল নাম্বার। আর আই বলে এমন একটা জিনিস আমরা বের করেছি যার স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1।
তো এইভাবে আমরা কমপ্লেক্স নাম্বারের সেটটা যেটা সেটাকে লিখি। আর এই যে জেড প্লাস লিখলাম, কিউ প্লাস লিখলাম, আর প্লাস লিখলাম, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে এই যখন এই জেডটা আমরা পড়েছি, জেড প্লাস মানে কি, জেড প্লাস মানে হচ্ছে অনলি যে পজিটিভ পার্টটা, মানে +1 +2 এইগুলো, এই ধরনের এলিমেন্ট গুলোকে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজারের সেট। সেটা কিউ প্লাস একই রকম চিন্তা ভাবনা, আর প্লাস একই রকম ব্যাপার। কিন্তু বাপু দেখো আমি একটা জিনিস লিখিনি, সেটা হচ্ছে সি প্লাস, কারণ কমপ্লেক্স নাম্বারের মধ্যে ওই ভাগটা নেই। এই যে এটাকে অ্যাকচুয়ালি একটা অর্ডার, অর্ডার রিলেশন থেকে এই প্লাস বা মাইনাস ব্যাপারটা আসে, সেই অর্ডার ব্যাপারটা সি এর মধ্যে নেই। বা সহজ কথায় যদি বোঝাতে চাই সেটা হচ্ছে, তুই দুটো রিয়েল নাম্বার নিয়ে আমি তোকে যদি দিই, দুটো রিয়েল নাম্বার চুজ কর তুই অ্যাজ ইউর উইশ, দিয়ে কে ছোট কে বড়, এই কোশ্চেনের উত্তরটা দিতে পারবে, you can give the answer who is large or which is larger and which is smaller, সব এই অ্যান্সার দিতে পারবি, বাট এই অ্যান্সার তুই কমপ্লেক্স নাম্বারের মধ্যে দিতে পারবি না, এটা কমপ্লেক্স বেসিক্যালি। তো এটা এরকম লিখেছি, এরকম এরকম টাইপের লেখা। তো এই অ্যান্সারটা তোরা দিতে পারবি না, মানে আমি যদি তোকে লিখি 2 + 3i এটা গ্রেটার দেন 1 + ধর 2i, এটা কি বলা যাবে? এরকম কিছু বলা যায় না, ঠিক আছে? এরকম ধরনের কোন রিলেশন, কে বড় কে ছোট, কমপ্লেক্স নাম্বারের মধ্যে সেই জিনিসটা নেই। তো সেই জিনিসটা না থাকার দরুন ওই সি প্লাস আর সি মাইনাস হয় না, ঠিক আছে? তো যাই হোক, এটা ছোট জিনিস যেটা তোদেরকে বলে দিলাম, এটা মাথায় রাখিস। তো এগুলো হচ্ছে বেসিক আইডিয়া। এরপর যে আইডিয়াটা আসছে বা যেটা দরকার সেটা হচ্ছে ফাংশনের আইডিয়া। ফাংশন, ফাংশন কি? ফাংশন বেসিক্যালি দুটো সেট এ আর বি। তো আমরা এরকম ভাবে লিখতে অভ্যস্ত, এটা হচ্ছে নমেনক্লেচার। এটা মানে আর কিছুই না, দুটো সেট দেওয়া রয়েছে এ আর বি, এর মধ্যে সেট বলতে কিছু এলিমেন্টস রয়েছে এর মধ্যে। ফাংশন কি করছে? কিছুই না, এটা একটা এর মধ্যে এলিমেন্টের সাথে বি এর এলিমেন্টের কানেকশন তৈরি করছে, এস্টাবলিশিং এ কানেকশন। মানে এখানে এটা যদি এর মধ্যে কোনো একটা এলিমেন্ট হয় এক্স, আর বি এর মধ্যে এটা যদি কোনো একটা এলিমেন্ট হয় ওয়াই, তাহলে এক্স এলিমেন্টটাকে ওয়াই এর সাথে কানেক্ট করছে, এবং এই কানেকশনটাকে অনেক সময় আমরা এই পার্টিকুলার কানেকশনটাকে এইভাবে লিখে থাকি। তাহলে ফাংশন কি? ফাংশন ইজ নাথিং বাট এ কানেকশন। বা দুটো সেট রয়েছে এ আর বি, এর সেটের মধ্যে কিছু এলিমেন্টস রয়েছে, বি সেটের মধ্যে কিছু এলিমেন্টস রয়েছে, এই সেটের এলিমেন্ট গুলোকে বি সেটের এলিমেন্ট গুলোর সাথে একটা রুল ফলো করে ফলে কানেক্ট করছে। তো সেই রুলটা কি? এটা হচ্ছে সেই রুলটা হচ্ছে বেসিক্যালি তোদেরকে দেওয়া থাকবে, যেটা যেরকম ফাংশন হবে দ্যাট ইজ গভর্ন বাই দ্যাট রুল। তো যেমন ছোটবেলায় অনেক অনেক রকম ফাংশন পড়েছিস, ধর আমি বললাম এফ অফ এক্স ইকুয়ালস টু 2x + 3, এটা একটা খুব সিম্পল ফাংশন, খুবই সিম্পল। তার মানে ও কি করছে, এক্স এখান থেকে, আর এখানে ধর এই এলিমেন্টটা 2x + 3, ও এই এলিমেন্টটাকে এই এলিমেন্টকে কানেক্ট করছে। এটা কি আমরা ধর যদি ওয়াই নাম দিই, তাহলে এটার সাথে আমরা ম্যাচ দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা সেট আমার কাছে, আর এটার একটা সেট, এই সেটের এলিমেন্ট একটা এক্স, সেই এলিমেন্ট ওয়াই এর সাথে। এই রুলটা, what is the rule? The rule is this: if that this function it connects element x to another element 2x + 3. এই আর যে খুব সিম্পল জিনিস, এগুলো নিয়ে আমি আর খুব বেশি বকবক করছি না। তো এরপর যেটা আমাদের একটু জেনেছি বা করেছি সেটা হচ্ছে দুটো ফাংশন দেওয়া থাকলে দুটো ফাংশনকে আমরা কিভাবে কম্পোজ করি, হাউ টু কম্পোজ টু ফাংশন। কম্পোজ বলতে এফ একটা ফাংশন আর একটা ধর জি ফাংশন দেওয়া আছে, এটার থেকে কম্পোজিশন, এই শব্দটা হয়তো তোরা শুনে থাকবি, কম্পোজিশন।
কম্পোজিশন আর কিছু না, এরকম একটা সিম্বল অনেক সময় আমরা ইউজ করি, কম্পোজিশনের চিহ্ন। কম্পোজ করে দুটো ফাংশন থেকে আর একটা নতুন ফাংশন। আচ্ছা, কম্পোজিশনের আগে তোর যে জিনিসটা বলে দিই, সেটা হচ্ছে যে ফাংশনের রিলেটেড আর দুটো শব্দ এখানে খুব গুরুত্বপূর্ণ, যে দুটো আমি অবভিয়াসলি মিস করেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডোমেন, রেঞ্জ, আর একটা শব্দ হয়তো আছে কিছুটা, সেটা হচ্ছে কোডোমেন। এই দুটো বা তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে শব্দ যেন কখনো ভুল না হয়, কারণ এই শব্দগুলো হয়তো বারে বারে আমাদের মুখে আসবে। তো সেই ডোমেন মানে কি? ডোমেন মানে যে অংশটা বা যে সেটের উপর ফাংশনটা ডিফাইন, সেই সেটটাকে আমরা এখানে ওই ফাংশনের ডোমেন বলছি। এখানে যেমন এই এ সেটটাকে আমরা বলছি ডোমেন। আচ্ছা, রেঞ্জ কাকে বলে? রেঞ্জ হচ্ছে এ সেটের এলিমেন্ট গুলোকে ফাংশনটা বি সেটের এলিমেন্ট গুলোর সাথে কানেক্ট করছে। কিন্তু আমি এরকম বলিনি কখনোই যে বি সেটটাকে পুরোপুরি এক্সস্ট করে দিচ্ছে। তার মানে আমি এমন এলিমেন্ট খুঁজে পেতে পারি বি সেটের মধ্যে যার সাথে এ সেটের কোনো কানেকশন নেই, মানে এ সেটের কোনো এলিমেন্টকে বি সেটের ওই এলিমেন্টে এফ আনেনি, মানে বি সেটের কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট পড়ে থাকতে পারে। তো সেই ধরনের এলিমেন্ট গুলোকে বাদ দিলে যে সেটটা বি সেট থেকে পাওয়া যাচ্ছে, সেই সেটটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনের রেঞ্জ, বা সেটাকে আর একটু সহজে লেখা হয় এফ অফ ক্যাপিটাল। কেন এফ অফ ক্যাপিটাল লিখলাম? এর কারণ হচ্ছে এই ফাংশনটা এখানে জেনারেলি সেট লেখা হয় না, কিন্তু সেট লিখলাম মানে এই জিনিসটা এরকম ভাবে বুঝবো, আমি এ সেটের থেকে একটা এলিমেন্ট নিলাম, চুজ করলাম এক্স, এফ তাকে কোথায় ম্যাপ করলো? কোন একটা জায়গায় ম্যাপ করছে, বি সেটের মধ্যে কোন একটা জায়গায় ম্যাপ করেছে, তাহলে সেই এলিমেন্টটা। আবার একটা এ সেটের মধ্যে থেকে এলিমেন্ট নিলাম, সেটাকে কোথাও একটা ম্যাপ করেছে বি সেটের মধ্যে, সেই এলিমেন্টটা। এইভাবে যে এলিমেন্ট গুলো আমরা পেলাম তার যে টোটাল কালেকশন, সেটাকে আমরা এফ অফ এ বলে ডিনোট করছি। আর ইন জেনারেল এটাই হচ্ছে ওই বি সেটের একটা সাবসেট বেসিক্যালি। সুতরাং রেঞ্জ, দিস ক্যান বি বি সেট in some with some condition, but in general it is f of a, এটাকে আমরা বলছি রেঞ্জ। আর এই কোডোমেন ব্যাপারটা আর কিছুই না, ওটাকে আমরা ওই বি সেটটাকে জেনারেলি আমরা কোডোমেন বলে আমরা একটা শব্দ অনেক সময় ইউজ করে থাকি। তো এই ডোমেন আর রেঞ্জ হয়তো অনেক অঙ্ক করতে হয়েছে ছোটবেলায় তোদেরকে, যে ডোমেন বের করো, রেঞ্জ বের করো, তো তোরা হয়তো বের করেছিস। এই হচ্ছে ব্যাপার। তো কম্পোজিশন যেটা আমি বলছিলাম, কম্পোজিশনটা আর কিছুই না, কম্পোজিশন মানে এইরকম দুটো ফাংশন দেওয়া আছে, সেই দুটো ফাংশন থেকে আমি আরেকটা ফাংশন তৈরি করবো, নতুন একটা ফাংশন এফ কম্পোজ। সেটা কিভাবে হবে না, সেটা এইভাবে, এই ডেফিনিশন অনুযায়ী হবে এফ কম্পোজ জি। এটা মানে হচ্ছে এফ অফ, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারিস, জি অফ এ, এইভাবে ডিফাইন হয়। তার মানে হচ্ছে তুই কি করলি, এ যে বলে একটা এলিমেন্ট নিলি, সেটা জি যে ফাংশনটা, সেটা কোথায় ম্যাপ করছে, সেই ম্যাপ করে কোন এলিমেন্টে নিয়ে গেল, সেই এলিমেন্টটাকে তুই বের করলি, দ্যাট এলিমেন্ট ইজ জি এ। এবার তার উপরে এফ ফাংশনটাকে অ্যাপ্লাই করলি, অ্যাপ্লাই করার পর এফ ওই এলিমেন্টটাকে কোথায় নিয়ে যাচ্ছে, সেই যে ভ্যালুটা দাঁড়াচ্ছে, সেটাই হচ্ছে এফ অফ জি অফ এ। তো এইভাবে আমরা একটা নতুন ফাংশন কম্পোজিশন করে ডিফাইন করতে পারি। কিন্তু এখানে একটা চিন্তার বিষয় রয়েছে, এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যা বলতে, সমস্যা বেশ গুরুতর সমস্যা রয়েছে। মানে ব্যাপারটা বলে দিলাম আর এত সহজে হয়ে গেল, এই জিনিসটা হচ্ছে না। তার কারণ একটু বুঝতে হবে, এফটা এ থেকে বি, মানে এ সেট থেকে বি সেটে ম্যাপ করছে, আর জিটা এটা কিছু একটা, এটা এ থেকে বি হতে পারে বা নাও হতে পারে, অন্য কোথাও কোথাও হতে পারে, আমার জানা নেই। আচ্ছা, এই দুটো দেওয়া আছে, আমাকে আমাকে বের করতে বলেছে এফ কম্পোজ জি। তাহলে এফ কম্পোজ জি এই ফাংশনটা বের করতে গেলে তুই কি করবি? তাহলে যখনই কোনো ফাংশনকে এভালুয়েট করতে দেবে, আমি দেখবো সবসময় ফাংশনটার এফেক্ট অন আ পার্টিকুলার এলিমেন্ট।
একটা এলিমেন্টকে, একটা এলিমেন্টের উপরে সেই ফাংশনটার এফেক্ট কি হচ্ছে সেই জিনিসটা আমরা জাস্ট বের করবো। সেটা বের করলেই আমরা বুঝতে পারবো। এবার যখনই ইফেক্ট বের করতে হবে একটু খেয়াল করে দেখ, আমি বলছি এফ কম্পোজ জি এর ডেফিনেশন আমি বেসিক্যালি লিখেছিলাম এফ অফ জি অফ এক্স। এখন তাহলে এক্সটা আমাকে কোন সেটের থেকে নিলে আমি এই জি এক্স, আমি তো জি অফ এক্স এখানে করছি, তাহলে এক্সটা এবিসিডির যে কোনো জায়গা থেকে নিলে তো আমি জি অফ এক্স ডিফাইনই করতে পারবো না। ফর এক্সাম্পল জি ইজ ডিফাইন্ড অন সি টু ডি, আমি যদি এক্সটা এখানে যদি বি থেকে নিই বা এ থেকে নিই তাহলে কি ডিফাইন হবে? হবে না, আমি তো জিটা তার উপর অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তাহলে দিস এক্স শুড বি দ্য ডোমেন অফ জি। তাহলে এই এক্স টাকে আমাকে জি এর ডোমেন থেকে চুজ করতে হবে। জি এর ডোমেন থেকে চুজ করলে তবেই আমি জি অফ এক্স এই জিনিসটা লিখতে পারবো। এই যে লিখেছি এখানে জি অফ এক্স, এই জিনিসটা নাহলে আমি লিখতেই পারতাম না। তাহলে এক্সটা আমি চুজ করেছি বা করতে হবে সি থেকে। এক নম্বর পয়েন্ট গেল। এটা আশা করি বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে আবার জিজ্ঞাসা করবি, আবারও বলতে পারি। আচ্ছা, তারপরে খেয়াল কর আমি কি করেছি, জি অফ এক্সটা কিছু একটা বেরিয়েছে, কিছু একটা জি অফ এক্স, কিন্তু এবার দেখ জি অফ এক্সটা কি কোথায়, কোথাকার এলিমেন্ট? জি অফ এক্সটা বেসিক্যালি ডি এর মধ্যে কোথাকার এলিমেন্ট, ডি এর মধ্যে। অ্যাকচুয়ালি এটা যদি আরেকটু ভালোভাবে বলি, অ্যাকচুয়ালি ডি এর মধ্যে কারো এলিমেন্ট এটা নয়, এটা জি অফ সি এর এলিমেন্ট। জি অফ এক্সটা কোথাকার এলিমেন্ট? জি অফ সি এর এলিমেন্ট, মানে রেঞ্জের মধ্যে। জি ফাংশনের রেঞ্জ, যেটা রেঞ্জ হচ্ছে জি অফ সি, তার একটা এলিমেন্ট। মানে সে তো ডি এর মধ্যে অবভিয়াসলি, মানে ডি সেটটা অনেক বড় সেট বেসিক্যালি। ডি সেটটা তোর সি কে কন্টেন্ট, মানে জি অফ সি কে কন্টেন্ট করেই আছে, হ্যাঁ, ইন জেনারেল। সুতরাং মানে আমি জিনিসটা একটু ডিফাইন করে বললাম, এটা হচ্ছে এরকম ব্যাপার। জিএসটা আলটিমেটলি কিন্তু ডি এর মধ্যে রয়েছে, কিন্তু আর একটু ডিফাইন করে বলতে পারি যেটা জি অফ সি এর মধ্যেও রয়েছে। তো এরপর আমি যখন এই এফ ফাংশনটা জি অফ এক্স এর উপর অ্যাপ্লাই করছি, মানে জি অফ এক্স মানে তো কোনো একটা এলিমেন্ট হয়েছে, মানে এটা কোনো একটা এলিমেন্ট, জি অফ এক্স ইকুয়ালস টু সামথিং, কোন একটা এলিমেন্ট, এটা ধর জেড, আমি জি অফ এক্স কে জেড বলেছি, তাহলে এই জেড এলিমেন্টটা হচ্ছে বেসিক্যালি ডি এর এলিমেন্ট। তাহলে এফ ফাংশনটা তুই এভালুয়েট করছিস জেড একটা এলিমেন্টের উপরে, যেখানে জেড এলিমেন্টটা হচ্ছে ডি এর এলিমেন্ট বা জি অফ সি এর এলিমেন্ট। কিন্তু খেয়াল করে দেখ এফ ফাংশনটা ডিফাইন করে দেওয়া আছে এ থেকে বি এর মধ্যে। if the function f is defined from a to b, from the set a to a set b, তাহলে f of z টাকে আমরা কিভাবে ডিফাইন করব, মানে কিভাবে আমরা বলবো, মানে এটা কি পসিবল f of z টাকে লেখা? আমি যদি অ্যাসিওর করতে না পারি যে জেড ফাংশনটা আলটিমেটলি, সরি জেড ফাংশন নয়, জেড এলিমেন্টটা আলটিমেটলি এর মধ্যে রয়েছে, এটা এটা যদি হয় তবেই আমি এফ অফ জেডটা আমরা লিখতে পারি। তার মানে সহজ কথায় এই যে ডি সেটটা, এই ডি সেটটাকে এ সেটের সাবসেট হতে হবে। ঠিক আছে, ডি সেটটা যদি এ সেটের সাবসেট হয় তবেই কি হবে না, ফাংশনটা এফ ফাংশনটাকে তুই ওই জেড এলিমেন্টের উপর এভালুয়েট করতে পারবি, নালে করতে পারবি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এফ যদি জেড এর উপর অ্যাক্ট করে তাহলে আলটিমেটলি তুই এখানে কিছু একটা এলিমেন্ট ধর পাবি টি, সেটা আলটিমেটলি এই বি এর এলিমেন্ট, বি বা এফ অফ এ, মানে এই টি এলিমেন্টটা ঠিক আগের মতনই। যদি তুই একদম মাইনিউটলি বলতে হয় তাহলে এটা হচ্ছে এফ অফ এর এলিমেন্ট, আর এফ অফ এ হচ্ছে বেসিক্যালি বি এর সাবসেট। সুতরাং এইখানকার এলিমেন্ট। তাহলে একটু খেয়াল করে দেখ কোথা থেকে শুরু করেছিলি এবং কোথায় এলি। এক্স এলিমেন্ট থেকে শুরু করেছিলি এবং এক্স এলিমেন্টটা বেসিক্যালি সি এর এলিমেন্ট ছিল, তুই তারপর সেখান থেকে শুরু করে আলটিমেটলি যে টি এলিমেন্টটা পেয়েছি সেটা টি এলিমেন্ট বিলং টু দ্য সেট বি। সুতরাং এফ কম্পোজ জি, এই ম্যাপিং, এই যেটা কম্পোজ ম্যাপিং, এটাকে তুই একটা নতুন নামকরণ করতে পারিস এইচ, যদি মনে হয়। তাহলে এই যে এইচ ম্যাপিংটা পেলি, এই এইচ ম্যাপিংটা কোথা থেকে কোথায় নিয়ে গেল? সি থেকে
বি, ঠিক আছে? তাহলে দুটো ম্যাপিং যদি দেওয়া থাকে এফ ফ্রম এ টু বি, জি ফ্রম সি টু ডি, এবং এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই হয়ে থাকে, এই যে কন্ডিশন গুলো আমি এতক্ষণ বললাম 1-2 পয়েন্ট করে, তাহলে এইচ ইজ এ ম্যাপিং ফ্রম সি টু বি, ঠিক আছে? তো তোদের টেনশন নেওয়ার কিছু নেই, তোদের এখানে এই যে এ বি সি ডি এই সেটগুলো এমন ভাবেই দেওয়া থাকবে যে তোদের এত কিছু ভাবার জায়গা থাকবে না। তখন তুই জাস্ট জাস্ট এটা দেখবি যে এফ কম্পোজ জি, এফ কম্পোজ জি মানে আগে জি অ্যাক্ট করছে তারপরে এফ অ্যাক্ট করছে, তাহলে জি অ্যাক্ট করলে সি থেকে শুরু হচ্ছে, সি থেকে শুরু হয়ে বি তে হয়ে যাচ্ছে। জেনারেলি তখন ওরা করে দেয় কি বলতো, এ আর ডি টাকে সমান করে দেয়, মানে ওরা যখন এক্সাম্পল তোদেরকে করতে দেবে এই এ আর ডি টাকে সমান করে দেবে, তাহলে এত চিন্তা ভাবনা করার খুব একটা জায়গা তোদের থাকছে না। মানে তখন সি থেকে শুরু করে তুই বি তে পৌঁছে যাবি। মানে এফ কম্পোজ জি করলে এই এইচ ম্যাপিংটা দিয়ে সি, এইচ ইজ এ ম্যাপিং ফ্রম সেট সি টু সেট বি। ঠিক একই রকম ভাবে আমি যদি উল্টো জিনিসটাকে তোদেরকে চেক করতে বলি বাড়িতে, তোরা চেক করে দেখতে পারিস যে জি কম্পোজ এফ, এটা একটা ম্যাপিং হতে পারে, এটা একটা কম্পোজিশন ম্যাপিং, ঠিক উল্টো কম্পোজিশন। তো এখানেও কম্পোজিশন করতে গেলে তুই একই রকম এফেক্ট তুই দেখতে পাবি। তো এটা বেসিক্যালি একই রকম, যে এ থেকে শুরু হচ্ছে একটা ম্যাপিং, এ থেকে শুরু হয়ে বিতে যাচ্ছে, এটা সি হলে হবে না, এটা বি হতে হবে, এবং আলটিমেটলি দিতে যাচ্ছে। তার মানে এটা এ থেকে শুরু হয়ে দিতে যাচ্ছে। এফটা আগে অ্যাপ্লাই হয়েছে, এ এফটা এ থেকে বিতে নিয়ে যাচ্ছে, প্রথমে এ থেকে শুরু হয়েছে বিতে নিয়ে গেছে, এই দুটো সমান, জি তাকে সেই এলিমেন্টকে আলটিমেটলি দিতে নিয়ে গেছে, এ টু বি। তাহলে দেখ এই যে ম্যাপিং এফ কম্পোজ জি আর জি কম্পোজ এফ, এই দুটো ম্যাপিং কিন্তু আলাদা, দে আর ডিফারেন্ট, তারা কিন্তু একই ম্যাপিং নয়, ঠিক আছে? মানে এখানে যে এটাকেই বলে কমিউটেটিভ একটা জায়গা, কমিউটেটিভ প্রপার্টি বলে, কমিউট করছে কিনা। আমরা যখন যোগ করি বা গুণ করি, দেখ খেয়াল করে দেখ, আমাদের কিন্তু বলি না যে কোন অর্ডারে যোগ করছি বা কোন অর্ডারে গুণ করছি, কিন্তু ভাগের ক্ষেত্রে বলতে হয়। আমরা যখন ডিভাইড করছি বা সাবট্রাক্ট করছি কোনো দুটো জিনিসকে, দুটো রিয়েল নাম্বারকে, তখন আমাদেরকে বলতে হয় কোন নাম্বারটা আগে কোন নাম্বারটা পরে, ঠিক আছে? যদি আগে পরে ব্যাপারটা না বলি চেঞ্জ হয়ে যায়। ঠিক একই রকম এখানে কম্পোজিশনও এরকম একটা অপারেশন যেটা কমিউটেটিভ নয়, আগে পরে করলে দুটো আলাদা ফাংশন হয়ে যাচ্ছে, একদমই আলাদা ফাংশন, মানে দুটো ফাংশনের ডোমেন, কোডোমেন বা রেঞ্জ যাই বলিস না কেন, তাদের ডেফিনিশন সবটাই আলাদা হয়ে যাচ্ছে, দুটো আলাদা জিনিস। তো এই জিনিসটা এই ধরনের যে কম্পোজিশনের ব্যাপারটা, এটা হয়তো ওই যারা, যদি কেউ গ্রুপ থিওরির প্রথম লেকচারটা আমার পড়ে থাকিস, তাহলে তখন ওই একটা ছক হয়তো দেখে থাকবি, তখন সেখানে আমি অনেক এরকম কম্পোজিশন ফাংশন ইউজ করেছি, কম্পোজ করেছি দুটো ফাংশনকে। তো সেখানে এই ধরনের কথাগুলো, মানে এই কম্পোজিশনের ব্যাপারটা শব্দগুলো শুনতে পাবি। তো আচ্ছা, তো এটা গেল বেসিক কম্পোজিশন অফ ফাংশনস। তো এটা অব্দি বুঝতে কার কার প্রবলেম আছে বা কি প্রবলেম আছে যদি বলিস, সুবিধা হয়, নাহলে আরেকটু বলবো, কোনো জিনিস বলবো। এটা কি বোঝা গেছে? খুব ইজি জিনিস যদি। এটা বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুঝে গেছি। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি রিলেশন। রিলেশন তোর আমরা যে জায়গা থেকে পড়বো সেটা হচ্ছে, বা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বাইনারি রিলেশন। বাইনারি মানে কি? বাইনারি মানে জানিস দুই। তো কিভাবে আমরা রিলেশন জিনিসটাকে তৈরি করছি, রিলেশন মানেই বুঝতে পারবি শব্দটার মধ্যেই
একটা জিনিস লুকিয়ে রয়েছে, রিলেশন, মানে কারোর সাথে। তার মানে আমাকে এখানে দুটো জিনিস দরকার, দুজনের মধ্যে আমরা রিলেশনকে খুঁজবো। এখন এই দুটো জিনিস কি? এই যে দুটো জিনিস বলছি, দুটো জিনিস কি? দে আর নাথিং বাট সাম এলিমেন্টস। এলিমেন্ট বলতে কি? সেটের এলিমেন্ট। সেটস। হ্যাঁ, একদম সেট। সেট তো একটা সেটের দুটো এলিমেন্টের মধ্যে আমরা রিলেশনটাকে ডিফাইন করি। কিভাবে করি আমরা? আমাদের কাছে তো প্রথমত একটা সেট আছে এ, এটা একটা নন এমটি সেট, ঠিক আছে, নন এমটি। এখন আশা করি তোর কার্টেসিয়ান প্রোডাক্ট এই শব্দটার সাথে তোরা পরিচিত। কার্টেসিয়ান প্রোডাক্ট আর কিছু না, দুটো সেট। ধর এখানে দুটো সেট, ওই এ সেট নিজেই ধরে না, সেলফ একই সেম সেটের সাথে আরেকটা নিজের একই সেট, দুটোকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করছি। কার্টেসিয়ান প্রোডাক্ট কি করেছিলাম, কি মানে মনে আছে কিছু? কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি অল কম্বিনেশন। অর্ডার পেয়ার, কালেকশন অফ অর্ডার পেয়ার। তার প্রথম এলিমেন্টটা প্রথম সেট থেকে আসবে, সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেট থেকে আসবে। আর এখানে আমি সিচুয়েশনটা অনেক ইজি করে দিয়েছি, দুটো সেটই সেম, সুতরাং ওই দুজনই এরই এলিমেন্ট, কে আগে কে পরে, মানে কোন মানে কোন এলিমেন্টটা কোন সেটের মধ্যে পড়ছে সেটা আর ভাবার আর জায়গা থাকছে না। মানে এইখানে যদি লিখি এইরকম ব্যাপারটা, এই ধরনের এলিমেন্ট, এখানে এক্স ওয়াই এরকম। হ্যাঁ, যদি খুব সিম্পল একটা উদাহরণ চাস তাহলে ধরে নে এরকম একটা সেট, তাহলে এ ক্রস এ এর মধ্যেকার কোন এলিমেন্ট গুলো, তারা কোন কোন এলিমেন্ট গুলো রয়েছে, এই ধরনের এলিমেন্ট রয়েছে, 1 1 1 2 2 1 আর 2 2, এই চারটে এলিমেন্ট, আর কিছু হতে পারে না। তো এটাই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট একটা সেটের, মানে প্রোডাক্টটা ডিফাইন করেছি, এবং সেখানে যে নতুন সেটটা তৈরি হলো, এটা একটা নতুন সেট, কিন্তু এই ক্রসে এটা একটা নতুন সেট তৈরি হলো। আচ্ছা, এই সেটটা তৈরি করলাম কেন, মানে কি দরকার পড়লো? এই সেটটা তৈরি করলাম এই কারণে, এই সেটের এলিমেন্ট গুলোর দিকে একটু চোখ দে, খেয়াল কর। এই সেটের এলিমেন্ট গুলো এক একটা পেয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা পেয়ার, এবং শুধু জেনারেলি পেয়ার নয়, এটাকে অর্ডার্ড পেয়ার, অর্ডার্ড পেয়ার ইন জেনারেল। অর্ডার্ড পেয়ার ইন জেনারেল তার মানে কেন ইন জেনারেল, কেন? যখন এটা দুটো আলাদা সেট নেবো তখন ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবি যে প্রথম এলিমেন্টটা প্রথম সেট থেকে আসছে, কার্টেসিয়ান প্রোডাক্টের প্রথম যে সেটটা আমি লিখেছি সেই সেটটা থেকে আসছে, আর সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেট থেকে আসছে। এটা হচ্ছে এই অর্ডারটা সবসময় মেনটেন হয়। আমি যদি বি ক্রস এ করে দিই, দুটো সেট আলাদা আলাদা এ আর বি, এবং এ ক্রস বি করি, আর কেউ যদি বি ক্রস এ করে, দুটো সেট কিন্তু আলাদা হয়ে যাবে, মানে অর্ডার পেয়ার গুলো ডিফারেন্ট হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি আসছি তোর রিলেশনের ধারণাতে। তো রিলেশন কি? রিলেশন বেসিক্যালি খুব যদি সিম্পল করে ভাবিস, রিলেশন ইজ নাথিং বাট এ সাবসেট অফ এ ক্রস এ। আমি পাশে লিখছি, রিলেশন is a subset of A cross A। তার মানে আমি A cross A এর একটা সাবসেট যদি নিই, দ্যাট ইজ এ রিলেশন, সেটাই একটা রিলেশন। আমি A cross A এর একটা যদি সাবসেট নিই, সেটাই একটা রিলেশন। ব্যাপারটা বোঝাই, এটা এই জায়গাটা একটু কনফিউশন হলেও হতে পারে। আমি যে এক্সাম্পলটা আগের পেজে নিলাম ওটা দিয়ে দেখে এ ক্রস এ, এটা আর কিছু না, একটু আগের কথাই আমি লিখেছি, এটা হয়েছে আমি একটা যদি এই সেটের একটা সাবসেট নিই, তো কি নিতে পারি? অনেক কিছু নিতে পারি, নেওয়ার তো শেষ নেই। হ্যাঁ, মানে চারটে এলিমেন্ট আছে, চারটে এলিমেন্টের কতগুলো সাবসেট হতে পারে?
আশা করি অ্যান্সারটা তোরা দিতে পারবি। 4টে যদি টোটাল এলিমেন্ট হয় একটা সেটের মধ্যে, কতগুলো কতগুলো 432 সাবসেট? হ্যাঁ হ্যাঁ 2 2 হ্যাঁ হ্যাঁ, ওই তোর 5টাই নিয়ে, হ্যাঁ 0 এলিমেন্ট, একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, চারটে অপশন নিয়ে যোগ টোগ করলে এটাই আসবে। যাই হোক, সেসব এলো। তো এবার ব্যাপারটা হচ্ছে, তার মানে এতগুলো হতে পারে, তার মধ্যে থেকে আমি একটা তোদের বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিচ্ছি। ধর এই দুটো এলিমেন্ট নিলাম, প্রথম দুটো এলিমেন্ট নিলাম, এ বেশি নিই, ঠিক আছে, সহজ করে নিলাম। তাহলে এই যে সেটটা নিলাম, এই সেটটা হচ্ছে এ ক্রস এর একটা সাবসেট। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই আশা করি। যদি এটা এ ক্রস এর একটা সাবসেট হয়, দেখতে পাচ্ছি, তাহলে এই জিনিসটাকে আমরা একটা রিলেশন বা আর, এটা কিন্তু ইডিয়াল নাম্বারের আর নয়, হ্যাঁ, এটা নর্মাল আর বা আরো কিছু লেটার আছে যেগুলো পার্টিকুলারলি ইউজ হয়, সেটা বলছি পরে। তো যাই হোক, মানে সেটি কনফিউশন হওয়ার জায়গা নেই, এটা কিন্তু রিয়েল নাম্বারের আর নয়। তো এই জিনিসটাকে আমরা বলি রিলেশন। এটার এই যে আর আর শব্দটার বদলে আর একটা যে শব্দ, ওই শব্দ না, মানে ইয়ে খুব বেশি ইউজ হয় মানে গ্রিকে, এটা সেটা হচ্ছে রো। ঠিক আছে, তো যখনই এরকম হচ্ছে যে এরকম এই জিনিসটাকে আমরা তো রিলেশন বলি, এবং রিলেশন বলার পর কতগুলো জিনিস সেখান থেকে আমরা লিখি বা লেখা যায়, একটু খেয়াল করে দেখ। এই 1 এলিমেন্টটা আর এর এলিমেন্ট, 1 এলিমেন্টটা এটাও আর এর এলিমেন্ট। এটাকে ইকুইভ্যালেন্টলি, মানে এই জিনিসটাকে ইকুইভ্যালেন্টলি লেখা যায় 1 আর 1, এটাকে ইকুইভ্যালেন্টলি লেখা যায় 1 আর 2। শব্দটা মানে জিনিসটা এইরকম যে, এই যে আমি লেফট সাইডে যেটাকে লিখেছি, এটা সরি রাইট সাইডে যেটা লিখেছি, এই জিনিসটাকে আমরা মুখে যখন উচ্চারণ করি তখন বলা হয় 1 is আর রিলেটেড টু 1, 1 is আর রিলেটেড টু 1। এটা ওই প্রথমটার জন্য, এই জিনিসটার জন্য ইউজ করি। এটার জন্য যখন বলবি তখন বলবো 1 is আর রিলেটেড টু, ঠিক আছে। তো এই এই জিনিসটা বলা হয়, এবং তখন অনেক সময় এই জিনিসটা লেখা হয়, মানে যখন আমরা রিলেশন করি বা রিলেশন নিয়ে পড়াশোনা করি তখন আমরা এই ধরনের সিম্বলটাকে খুব বেশি ইউজ করি। 1 আর 1, 1 আর 2, তার মানে হচ্ছে কোথাও যদি লেখা থাকে তার মানে বুঝে নিবি 1,1 এই এলিমেন্টটা আর এর এলিমেন্ট, সহজ করে। আর এটা যদি থাকে 1 আর 2, তার মানে 1,2 এই এলিমেন্টটা হচ্ছে আর এর এলিমেন্ট, ঠিক আছে। দ্যাটস দ্য সিম্পলেস্ট থিং, ঠিক আছে। কোথাও কোথাও এটাও লিখে দিয়ে দিতে পারে 1,1 এলিমেন্ট অফ আর, তার মানে হচ্ছে তার বদলে লিখতে পারিস 1 is আর রিলেটেড টু 1, অথবা 1 is আর রিলেটেড টু 2। এবার এই সিম্বলটা কিন্তু অনেক জায়গায় ইউজ হয়, এই রো সিম্বলটা, এটা একটু খেয়াল রাখিস। অনেক সময় জেনারেলি আমি ওই রিলেশন বলে আর লিখেছি, কিন্তু অনেক জায়গাতেই, মোস্ট অফ দ্য জায়গাতে হয়তো 90% কেসে দেখবি আর লিখে না, ওই আর এর বদলে রো লিখে। হ্যাঁ, মানে এরকম লিখ 1 রো 2, এরকম লিখে ঘাবড়ে যাস না। এটা মানে আর কিছুই না, খুব সিম্পল, যে 1,2 ইজ এ এলিমেন্ট অফ রো। আর রোটা কি, রোটা কিছুই না, এই ক্রস এর একটা সাবসেট, যেখানে ওই 1,2 হচ্ছে রো এর একটা এলিমেন্ট। ব্যাস, দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট থিং। ওকে, আশা করা যায় এই জায়গাটা তোরা সবাই বুঝতে পেরেছিস। না বুঝতে পারলে বলবি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর এটা যদি বুঝতে পেরে থাকিস, এরপর যে ছোট্ট জিনিসটা বলবো আজকে, সেটা হচ্ছে এই রিলেশনের 3টে ভাগ রয়েছে। 1 নম্বর ভাগ বা এক ধরনের রিলেশন রয়েছে যেগুলোকে আমরা বলি রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন মানে রিলেশনের একটা টাইপ বলছি, সরি কিছু টাইপ। রিফ্লেক্সিভ রিলেশন কাদেরকে বলা হয় না, যদি এ আর এ ফর অল
এ বিলংস টু এ হয়। ঠিক আছে, কেউ কি আমাকে বলতে পারবে আমি কি লেখার চেষ্টা করলাম বা এই সিম্বল দিয়ে লিখলাম এটা কি বোঝাতে চাইছি? এ আর এ ফর অল এ বিলংস টু এ। আচ্ছা, যখনই কোনো রিলেশন পড়বি মাথায় রাখবি রিলেশনের একদম টপে কিন্তু একজন সেট বা একটা সেট রয়েছে, যেটা থেকে বা যার উপরে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করে তবেই কিন্তু রিলেশনে এসেছি। ওকে, এখানে সেই সেটটা কিন্তু এ, ক্যাপিটাল এ, আর রিলেশনটা কিন্তু ক্যাপিটাল আর। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবি, বারবার কনফিউশন যাতে না হয়। ঠিক আগের কথাতেই খেয়াল কর, আমি যখন এক্সাম্পল করিয়েছি বা এগুলো করিয়েছি শুরু করেছি তখনই দেখ এ বলে আমি একটা সেট শুরু করেছি, নন এন্টি সেট, তারপরে ওই এ ক্রস এ হ্যানা ত্যানা অনেক কিছু হয়েছে, কিন্তু আদতে একটা সেট কোথা গোড়াতে রয়েছে যার উপরে আমরা সমস্ত কাজ করছি। তাহলে এই জিনিসটা আমি যখন লিখলাম, কেউ বলতে পারবে এটা তাহলে কি লিখতে চেষ্টা করলাম? এ আর এ, এ আর এ মানে কি? এটা কিন্তু তুমি ডেফিনিশন লিখলাম, ডেফিনিশন লিখলাম যে এ আর এ ফর অল এ বিলংস টু। মানে এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্ট আছে, ওর মধ্যে এই ক্রস এলিমেন্টস। এ তুই মানে কোন এ বড় এর কথা বলছিস তাই তো? হ্যাঁ, বড় এ। হ্যাঁ, ভেরি গুড, বড় এ। মানে হ্যাঁ, হ্যাঁ, হুম, ওর মধ্যে যে মানে যে এলিমেন্টস থাকছে ওদের তো সেট আর, তো আর মধ্যে না এর একটা সাবসেট আর, ঠিক আছে, এ হ্যাঁ ক্রস সব এ সেট। একটা সাবসেট আর, আবার বলছি রিলেশন কিছুই না, রিলেশন হচ্ছে এ ক্রস এর একটা সাবসেট, তার মানে হ্যাঁ, আর ইজ এ এরকম। তো ওর মধ্যে শুধু এ কমা এ এলিমেন্টস থাকবে এই এলিমেন্টটা কার মধ্যে থাকবে? আর মধ্যে। ভেরি গুড। এবং এটা একটা পয়েন্ট। আর এই এই জায়গাটা তোকে আরেকটু ক্লিয়ার করতে হবে, ফর অল এ আর বিলংস টু এ। এটা মানে যতগুলো হচ্ছে এলিমেন্টস এর মধ্যে এর আছে। মধ্যে যত এলিমেন্ট আছে, যত এলিমেন্ট আছে, ধর এর মধ্যে আমি ঠিক আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম দুটো এলিমেন্ট ছিল তাই তো, সেরকম এর মধ্যে 1000 2000 অনেক যতগুলো এলিমেন্টই থাকুক না কেন, আমি তার করেসপন্ডিং সমস্ত কটা এলিমেন্টের করেসপন্ডিং এ কমা এ এই এলিমেন্ট গুলো কনস্ট্রাক্ট করবো। কথাটা কি বলতে পারলাম? আমি আবারও বলছি, আমার কাছে যদি এ সেটটা যদি এইরকম সেট হয় 1, 2, 3, আমি প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং এ কমা এ এই এলিমেন্ট গুলোকে কনস্ট্রাক্ট করবো। আর কিছু হয়? না, আর কিছু হয় না। আমি এ কমা এ বলেছি, যার প্রথম এলিমেন্টটা আর সেকেন্ড এলিমেন্ট দুটো কিন্তু সেম, তাই জন্য তিনটেই হয়েছে। ঠিক আছে, তাই না হলে আরো ক্রস এলিমেন্ট আসতে পারতো, সেগুলো কিন্তু আসেনি। আমার দাবি হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্ট, এই তিনটে এলিমেন্টই ওই আর এর মধ্যে থাকবে। যে সাবসেটটার কথা বলছি, যে রিলেশনটার কথা বলছি, সেই রিলেশনটার মধ্যে থাকবে। যদি এটা হয় তাহলে সেই রিলেশনটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলছি? রিফ্লেক্সিভ রিলেশন এমনই একটা রিলেশন, সেটা হচ্ছে মানে সহজ কথায় সেটা এ ক্রস এর এমনই একটা সাবসেট, যে সাবসেটের মধ্যে ওই এ ক্রস এর যে ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল এইগুলোকে আমরা ডায়াগোনাল এলিমেন্ট, ঠিক আছে, এই সমস্ত কটা ডায়াগোনাল এলিমেন্ট যেন আসতে আর এর মধ্যে থাকে। কি বলছিস বল? না স্যার কিছু না। আচ্ছা, মানে এগুলো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনাল কেন? এগুলো বুঝতেই পারছিস, মানে আমরা যখন যদি কোনো ম্যাট্রিক্স লিখি না, ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলোর যে নাম্বারিং গুলো করলে দেখবি রো নাম্বার আর কলাম নাম্বারটা সমান থাকে। তুই 1 এলিমেন্ট বা 2 এলিমেন্ট, মানে সহজ কথা তুই যদি একটা 3x3 ম্যাট্রিক্স লিখিস দেখবি A1 1 1 2 1 3 2 1, সরি 2 1, A2 2, A2 3, বা ধর A3 1, A3 2, A3 3। খেয়াল করে দেখ, এটাকে আমরা ডায়াগোনাল বলি, এবং ডায়াগোনালের পজিশনের ধর এই নাম্বারগুলো দেখ 1 1 2 2 3 3, আরো বড় করলে 4 4 আসতো, বা 4 4 নেই আমার এখানে তাই জন্য যাচ্ছি না। তো এই ধরনের এলিমেন্ট গুলোকে যদি আমরা ডায়াগোনাল এলিমেন্ট বলি, এরা ডায়াগোনাল অবস্থিত। তো এই এলিমেন্ট গুলো সমস্ত গুলো যেন আর এর মধ্যে থাকে। ওকে, আমি একটা তোকে এক্সাম্পল দিচ্ছি। ধর না এক্সাম্পল দেবো না, এক্সাম্পল অলরেডি দিয়ে দিয়েছি। এই এক্সাম্পলটা যেটা আমি লিখেছি বা তোরা এগ্রি করেছিলি, আমি একটা এক্সাম্পল লিখেছিলাম। এটা একটা খুব সিম্পল একটা রিলেশন ছিল, 1 1 আর 1 2।
আর 1 1 1 2। তো প্রশ্ন হচ্ছে এইটা যে এই রিলেশনটা কিরকম রিলেশন, এটা কি একটা রিফ্লেক্সিভ রিলেশন? না। সবাই এগ্রি কর, দেখ কেন না এই রিলেশনটা রিফ্লেক্সিভ রিলেশন কেন নয়? কোনটা স্যার? আরে এই তো লিখলাম মাঝখানে, এই তো আচ্ছা, এই রিলেশনটা রিফ্লেক্সিভ রিলেশন কেন নয়? Why this relation is not a reflexive relation? 1 2 তো আলাদা। না 1 2 আলাদা হলে তার কি এসে যায় না, আমার মানে দাবিটা অন্য জায়গায়। আর এখানে যদি 2 2 থাকতো একটা এলিমেন্ট তাহলে এটা রিফ্লেক্টিভ তবে হতো। হতো 2 2 এলিমেন্টটা নেই আমার, যে ওই এ সেটটা আমি আগের পাতা থেকে নিয়েছি, এই পাতা এই যে এ ক্রস এ হচ্ছে এইগুলো, আর এ সেটটা হচ্ছে বেসিক্যালি ওই 1 2, তাই তো? আমি 1 2 3 নিই, 1 2 3 নিয়েছি। তো এ সেটটা ছিল, দরকার হলে লিখে রাখ এখানে, এ সেটটা হচ্ছে 1 2 এই এক্সাম্পলের কথা বলছি। এই সেট এক্সাম্পলটা যদি দেখিস তাহলে দেখ এই তোর এই রিলেশনের মধ্যে যে ডায়াগোনাল এলিমেন্ট এখানে দুটো হতে পারতো, একটা 1 1 আর একটা 2 2। তার মধ্যে 1 1টা রিলেশনের মধ্যে রয়েছে কিন্তু 2 2টা নেই। হ্যাঁ, এই কারণে এটা রিফ্লেক্সিভ নয়। কে যে বললি যে 1 2টা রয়েছে, এটা কোনো ম্যাটারই করে না। না না, আমি ওটা বলছি না, 1 2 জায়গায় 2 2 ওটা বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, না সেটা আমি আর একটু ক্লিয়ারই করে দিচ্ছি, সেই জন্য যদি কোনোভাবে কনফিউশন হয় সেই জন্য আবার বারবার ক্লিয়ার করে দিচ্ছি। এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো রইলো কি রইলো না কোনো বদার করে না। তুই খেয়াল করে দেখ, এখানে আমরা ডেফিনিশনটাই দিয়েছি 1 আর এ, 1 এই মানে সরি এ আর এ, এ আর বি দিইনি কিন্তু। হ্যাঁ, তাহলে ডায়াগোনাল গুলো নিচে দেওয়া হয়তো আসতে পারতো, কিন্তু সেসব কিছু দিইনি। তো সেই জন্য এটা আছে কিনা তোদের দেখার কোনো দরকার নেই, তুই জাস্ট দেখবি সমস্ত কটা ডায়াগোনাল যেন থাকে, তবেই সেই রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। ঠিক আছে, আশা করি এরপরে বা ভবিষ্যতে কখনো কোথাও এবার রিফ্লেক্সিভ রিলেশন তাদেরকে যদি বের করতে দেয় যে সত্যি রিলেশনটা রিফ্লেক্সিভ কিনা, আশা করি এরপর তোরা করতে পারবি। কারণ এই ধরনের কোশ্চেন আসবে যে একটা পার্টিকুলার, আমি এরপরে দুটো বলিনি, আমি কিছু কোশ্চেন বলছি। আচ্ছা, এরপরে যে দুটো তাহলে রিফ্লেক্সিভ জায়গাটা তোরা বুঝলি। রিফ্লেক্সিভের পরে যে জিনিসটা, যে রিলেশনটা, সেটা হচ্ছে এইটা সিমেট্রি। আচ্ছা, সিমেট্রিক রিলেশন এরকমই রিলেশন যেখানে এইটা দেখ কি বুঝতে পারবি, এ আর বি ইমপ্লাই করছে বি আর এ ফর অল এ বি বিলংস টু এ। তার মানে হচ্ছে ওই ক্যাপিটাল এর মধ্যে যত এলিমেন্ট থাকছে তার করেসপন্ডিং যে কোনো পেয়ার, যে কোনো একটা পেয়ার সিলেক্ট কর এ আর বি, মানে যেটা আর এর মধ্যে রয়েছে, এবং সেই পেয়ারের উল্টো পেয়ারটা সেটাও যদি আর এর মধ্যে থাকে তাহলে ওই রিলেশনটাকে সিমেট্রিক বলা হবে। ঠিক আছে, তার মানে আবারও বলছি, একটা রিলেশনকে সিমেট্রিক কখন বলা হবে, যে এ আর বি ইমপ্লাই করছে বি আর এ। তার মানে এখানে যদি আমি লিখি এ বি বিলংস টু আর, এটা ইমপ্লাই করছে বি এ বিলংস টু আর। এই জিনিসটা যদি হোল্ড করে তবে একটা রিলেশনকে আমরা সিমেট্রিক রিলেশন বলবো। এটা বুঝতে পারছিস কিনা দেখ, এর মধ্যে দুটো এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্ট, মানে সহজ কথা যে কোনো দুটো এলিমেন্টের থেকে বড় কথা হচ্ছে ফর অল এ বি, মানে সবার জন্য। হ্যাঁ, এ আর বি যদি কানেক্টেড থাকে এবং তুই যদি সেখান থেকে দেখাতে পারিস যে ওই উল্টোটাও কানেক্টেড, কানেক্টেড শব্দটা আমি ইউজ করছি কখন, যখন রিলেশনে কানেক্টেড, সহজ কথা, এবং সেটা যদি থাকে তবে আমি বলবো যে রিলেশনটা সিমেট্রিক। আচ্ছা, আমি যে এক্সাম্পলটা আমি নিয়ে শুরু করেছিলাম সেম এক্সাম্পলটাকেই আমি আরেকবার দেখার চেষ্টা করছি। আমি রিলেশনটা নিয়েছিলাম এইটা,
1 1 1 এটা নিয়েছিলাম, তাই তো? যেখানে এ সেটটা ছিল এইটা। এই সেটটা না বলে দিলে একটু সমস্যা, এটা সেট কোথাও একটা বলে দেবে নিশ্চিতভাবে, ঠিক আছে? তো যাই হোক, এই সেটটা এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল। আচ্ছা, আগে তোরা বল যে সিমেট্রিকের ডেফিনিশনটা তোরা বুঝতে পেরেছিস কিনা, সিমেট্রিকের ডেফিনিশন কি বলতে চাইছে। আবারও বলছি, সিমেট্রিকের ডেফিনিশন বলছে যে এ আর বি যদি কানেক্টেড হয়, রো বা রো রিলেটেড হয়, সরি এখানে রো নয়, আর লিখেছি বারবার, আর রিলেটেড হয়, তখন তার উল্টোটাও আর রিলেটেড হবে, মানে জাস্ট এলিমেন্টের যে অর্ডার পেয়ার বলেছিলাম, অর্ডারটা ঘুরিয়ে দিলাম, সেই এলিমেন্টটা দাঁড়ালো, সেটাও ওই আর রিলেটেড থাকবে। যদি সেটা এনশিওর করা যায়, তবেই এই রিলেশনটাকে আমরা সিমেট্রিক রিলেশন বলবো। আচ্ছা, খেয়াল করে দেখ, এই যে আর আমি লিখলাম, এই আরটা কি তাহলে সিমেট্রিক হবে? প্রশ্ন হচ্ছে সেটা। না। কিভাবে আমরা এটাকে এনশিওর করব? আমাকে এনশিওর করতে গেলে আর এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা চেক করতে হবে এবং তার উল্টো এলিমেন্টটাকে চেক করে দেখতে হবে সেটা আর এর মধ্যে আছে কিনা। এটাই তো স্টেপ, আর তো কিছুই নেই। এই এলিমেন্টটাকে ঘোরালে কি হয়? আর অ্যাকচুয়ালি এটা এই এলিমেন্টটাকে অ্যাকচুয়ালি ঘোরানোর দরকার পড়ে না, কারণ এটাকে বলে ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনাল এলিমেন্ট গুলো ঘোরানোর দরকার পড়ে না, কারণ ডায়াগোনাল এলিমেন্ট গুলো ঘোরালে উঠেই থাকে, সুতরাং নতুন করে দেখার কিছু নেই। সুতরাং এটা 1 1 আর এর মধ্যে আছে, তবু লিখে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়। এটা আর এর মধ্যে আছে এবং এখান থেকে তুই দেখাতে পারিস এটা ঘোরালে একই এলিমেন্ট থাকে, একই একই থাকে, সেটা আর এর মধ্যে রয়েছে। স্যাটিসফাইড? আচ্ছা, 1 2 এই এলিমেন্টটা, এটা আর এর এলিমেন্ট আছে, কিন্তু এই এলিমেন্টটা যদি ঘুরিয়ে দিই 2 2 1, এটা তো আর এর মধ্যে নেই, এটা কি আর এর মধ্যে আছে? 2 1 আর এর মধ্যে এরকম কোনো এলিমেন্ট নেই। আমি আরটা কেমন ভাবে ডিফাইন করেছি যে 2 1 টা নেই, সুতরাং সহজ কথায় ডাজ নট ইমপ্লাই এটা করবে এরকম, তাতে আরো লিখতে সুবিধা হবে যে 1 2 আর এর মধ্যে আছে, কিন্তু সেটা ইমপ্লাই করছে না যে 2 1 টা আর এর মধ্যে আছে। আমি এলিমেন্টই লিখলাম। তো এই জিনিসটা যেহেতু হচ্ছে, এই লাস্টে এই জিনিসটা যেহেতু হোল্ড করছে, প্রথমটা হোল্ড করছিল তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই সেকেন্ডটা হোল্ড করছে না, এইটা হোল্ড করছে না, এটা যেহেতু হোল্ড করছে না, সুতরাং আর যে রিলেশন যেটা, সেটা সিমেট্রিক নয়। দ্যাটস দ্য পয়েন্ট। তুই কি করছিস তাহলে? খুব স্টেপটা হচ্ছে খুব সিম্পল। আর রিলেশনটা তোকে দেওয়া আছে, আর এলিমেন্ট গুলো তুই চোখের সামনে দেখতে পাচ্ছিস, আর এর এলিমেন্ট গুলোকে নিয়ে উল্টে দেবো এবং উল্টে দিয়ে চেক করে নে সেটা অটোমেটিক আর এর মধ্যে থাকছে কিনা। যদি কোনো এলিমেন্টের ঘোরানোর এলিমেন্টটা যদি আর এর মধ্যে না থাকে, তাহলে সেখানেই স্টপ করবি, তাহলে সেখানেই তুই কনক্লুড করে দিবি আরটা সিমেট্রিক নয়। কয়েকটা এলিমেন্ট থাকতে পারে, তার থেকে বেশি হয় না, কোনো একটা পার্টিকুলার এলিমেন্টই যদি না থাকে, তার উল্টোটা যদি না থাকে, তাহলেই স্টপ। আমি তখন সেখানে কনক্লুড করবি the relation R is not a symmetric relation. আচ্ছা, আমি যদি এখানে খেয়াল কর যে আর ড্যাশ বলে আমি যদি কোনো একটা রিলেশন লিখি এবং সেটা যদি 1 1 কমা ধর 1 2 2 1, এই রিলেশনটাকে যদি আর ড্যাশ, তাহলে এইটা কিন্তু দেখ, খেয়াল করে দেখ, সিমেট্রিক। এটা সিমেট্রিক তো, এটা দেখ সবাই বুঝতে পারছিস এটা কি সিমেট্রিক। হ্যাঁ, এটা দেখ 1 1 1 এর উল্টোটাও নিজেই, 1 2 এর উল্টোটা হচ্ছে এইটা, আর এর মধ্যে আর ড্যাশের মধ্যে রয়েছে, আবার এর উল্টোটা এটাই, এটাও আর ড্যাশের মধ্যে রয়েছে, সুতরাং আর ড্যাশ ইজ আ স্যার কথা কেটে সিমেট্রিক। যাচ্ছে। তো এইভাবে আমরা সিমেট্রিক ব্যাপারটাকে যাচাই করে দিই। আচ্ছা, এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভটা এই দুটোর থেকে অবভিয়াসলি একটু জটিল, কিছুই না, কিন্তু জটিল বলতে একটু চিন্তা ভাবনা করে তাদেরকে দেখতে হবে। ট্রানজিটিভ ব্যাপারটা এরকম যে এ যদি বি এর সাথে রো রিলেটেড থাকে, আবার বি যদি সি এর সাথে রো রিলেটেড থাকে, এবং সেখান থেকে তুই যদি দেখাতে পারিস যে A is row related to C for all
এ বি সি বিলংস টু এ, তাহলে আর হচ্ছে ট্রানজিটিভ। আবারও লিখছি, এটা এইরকম হয়তো পাশাপাশি লিখলে তো দেখতে সুবিধা হবে। এ আর বি প্লাস বি আর সি ইমপ্লাইজ এ আর সি। খেয়াল করে দেখ, এই রিলেশনের লাস্ট এলিমেন্টটা আর এই রিলেশনের ফার্স্ট এলিমেন্টটা দুটোকে সমান নিয়েছি। তাহলে এই ধরনের জিনিস যদি দেখাতে পারিস যে যে ওই যে রিলেশনটা তোদেরকে তোরা নিয়েছিস, সেই রিলেশনে এরকম দুটো এলিমেন্ট নিয়েছিস, এবং তার থেকে তুই যদি দেখাতে পারিস যে এ আর সি এটা হোল্ড করছে, তাহলে এই রিলেশনটা ট্রানজিটিভ। কিন্তু একটা জিনিস আবারও বলছি, খেয়াল রাখতে হবে যে রিলেশনটা তোদের কাছে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধর আমি এই এলিমেন্টটা নিচ্ছি, তিনটে দেওয়া নিচ্ছি, দুটো খুব ট্রিভিয়াল হয়ে যাবে। দেখ দুটো দিয়ে শুরু করি স্যার, আগেরটা দিয়ে শুরু করি, যখন আগেরটা দিয়ে এত কিছু বলেছি। আচ্ছা, তোর 8টা ছিল, এখন খেয়াল করে দেখ 1 1 এটা আর এর মধ্যে রয়েছে, 1 2 এটা আর এর মধ্যে রয়েছে। এখান থেকে ইমপ্লাই করছে, দেখ এটার লাস্ট পার্ট আর এটা ফার্স্ট পার্ট দুটো সেম, তাহলে আমাকে এখান থেকে দেখাতে হবে 1 is row related to নিবি, সেরকম ভাবে আরো অনেক রকম এলিমেন্ট তৈরি হতে পারে। তো আপাতত এইটার এই যে এক্সাম্পলটা আমি তোদেরকে এতক্ষণ দিচ্ছি, দিস এক্সাম্পল ইজ ভেরি মাচ ট্রিভিয়াল, এবং এই এক্সাম্পলেই একটা পসিবিলিটি হতে পারছে, আর কোনো পসিবিলিটি নেই। এবং সেই পসিবিলিটি থেকে দেখতে পাচ্ছি যে ট্রানজিটিভিটির যে যে তোর রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যাচ্ছে, দেখ ফুলফিল হয়ে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে ট্রানজিটিভ। কিন্তু আরেকটা এক্সাম্পল দিই, ধর এ হচ্ছে এটা, আর রো ধর কিছু একটা নিয়ে নে, এরকম কিছু একটা ধর 1 1 1 3, তারপর ধর দিতে পারিস 2 1, এরকম কিছু একটা তুই নিয়ে ধর এই তিনটে এলিমেন্ট ধর ধর এরকম নিবি। তাহলে এবার তাহলে যদি কোশ্চেন করছি দিস আর ইজ ট্রানজিটিভ, এটা কি ট্রানজিটিভ হবে? তো তোরা কিভাবে দেখবি, এখানে তোদেরকে পেয়ার ওয়াইজ দুটো পেয়ার নিতে হবে, মানে এরকম একটা পেয়ার নিতে হবে, এরকম একটা পেয়ার, মানে সহজ কথা আরেক দুটো এলিমেন্ট নিতে হবে, এবং সেই দুটোর চয়েসটা তোকে এমন ভাবেই করতে হবে, এই শব্দটা আমার খেয়াল রাখ, এই দুটো এলিমেন্টের চয়েস আর থেকে এমন ভাবে করতে হবে যে ফার্স্ট এলিমেন্টের প্রথম এলিমেন্টটা কি, সেটা একটা পেয়ার, সেই পেয়ারের লাস্ট পার্টটা, আর সেকেন্ড এলিমেন্ট মানে সেটা একটা পেয়ার, তার যে ফার্স্ট পার্টটা দে শুড বি ইকুয়াল। হ্যাঁ, এটা 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 তোকে ইনশিওর করতে হবে। তার মানে তুই যদি এই এলিমেন্টটা নিস 1 1, এটার সাথে তুই এই এলিমেন্টটা নিতে পারিস 1 3, এবং এটার থেকে তুই ইমপ্লাই করছে, মানে সহজ কথা এটা আর এর এলিমেন্ট, এটা আর এর এলিমেন্ট, এটার থেকে ইমপ্লাই করছে দেখ 1 3, এটাও আর এর এলিমেন্ট। তাহলে ট্রানজিটিভিটির যে ডিমান্ড, যে টাইপের ডিমান্ড করছে সেটা এখানে ফুলফিল হচ্ছে।
কিন্তু এটাই কিন্তু সব নয়, আরো কিন্তু পসিবিলিটি হতে পারে। কিরকম পসিবিলিটি হতে পারে? আমি 2-1 আর 1-1, এটাও কিন্তু একটা পসিবিলিটি হতে পারে। 1-1টা আগে নিলে হবে না, 2-1টাকে আগে নিতে হবে। আমি পরের পাতায় যাচ্ছি, কারণ আমার জায়গা নেই। মানে সহজ কথায় 2,1 এটা আরে আছে, 1,1 এটাও আরে আছে। দেখ এখানে দেখ, এই দুটো সমান হয়ে গেছে। তাহলে ট্রানজিটিভিটির ডিমান্ড অনুযায়ী টু, এই দুটোকে আমি নেগলেক্ট করবো, দিয়ে 2,1 করবো। এটা তো আরে আছে, এটা তো আরে ডেফিনেশনে দেখতেই পাচ্ছি, সুতরাং এটা তো আর নিজেই একটা এলিমেন্ট। সুতরাং এই এলিমেন্টের জন্য, মানে এই কম্বিনেশনটার জন্য স্যাটিসফাই হচ্ছে। আর কি কোনো কম্বিনেশন হতে পারে? তোকে সেই প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু তোকে চেক করতে হবে। আর কি কোনো কম্বিনেশন হবে? তো কি বলতে পারবি আর কি কোনো কম্বিনেশন হবে? না, আর হবে না। হবে আর একটা, ভেবে বল। হ্যাঁ, হবে। আর একটা কম্বিনেশন হবে। হুম। কোন দুটো হবে বলতো? লাস্ট দুটো হবে। লাস্ট দুটো কম্বিনেশন কর। হ্যাঁ, হ্যাঁ, হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। মানে 2,1 and 1, এইটাকে প্রথম এলিমেন্ট নিতে হবে, এটাকে সেকেন্ড এলিমেন্ট নিতে হবে। হ্যাঁ। 2-1 আর 1-3, খেয়াল করে দেখ। তাহলে 2-1 আর এর এলিমেন্ট, এটা সেম, এটা সেম, তাহলে হওয়া উচিত 2-3। এটা কি আর এর এলিমেন্ট? 2,3 এটা কি কোথাও আর এর এলিমেন্ট আছে? কোথাও নেই, সুতরাং না। এটা ইমপ্লাই করছে না। তার মানে খেয়াল করে দেখ, ওই তোর একটু অসতর্ক হলেই এটা ট্রানজিটিভ থেকে নন ট্রানজিটিভ হয়ে যাবে। সুতরাং তোকে সমস্ত জায়গাটাকে খেয়াল রাখতে হবে। এই যে আমি লিখেছি ফর অল এবিসি, কোথায় গেল যেন ডেফিনিশনটাই, এর সমস্ত এলিমেন্টের জন্য, এটা মানে হচ্ছে সহজ কথায় তোকে যত রকম কম্বিনেশন পসিবল সবকটা কম্বিনেশন তোকে চেক করতে হবে। ঠিক আছে, কোনোটা বাদ গেলে হবে না। ঠিক আছে, বাদ গেলেই মুশকিল। দুটো চেক করে ছেড়ে দিলি যে কম ট্রানজিটিভ লিখে দিলি, তার মানে ভুল হয়ে গেল, ট্রানজিটিভ হচ্ছে না লাস্ট কম্বিনেশন। হ্যাঁ, এই এক্সাম্পলটা, লাস্ট এক্সাম্পলটা যদি তুই আগে দেখিয়ে দিতে পারিস, তাহলে বাকি দুটো তোকে করতে হবে না। এটাই হচ্ছে তোর প্র্যাকটিস। অঙ্ক করতে হবে, অঙ্ক করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গায় এমন জায়গায় চলে যেতে হবে যে যে এক্সাম্পলটা হচ্ছে না সেটা যদি তুই প্রথমে দেখিয়ে দিস, বাকি যেগুলো হচ্ছে সেগুলো দেখানোর কোনো দরকারই পড়ছে না। যে হচ্ছে না হচ্ছে আমার জানারই দরকার নেই, ওইটা এক্সাম্পলই গ্যারান্টেড যে এটা ট্রানজিটিভ নয়। ঠিক আছে, তো আশা করি ট্রানজিটিভ ব্যাপারটা বুঝতে পেরেছিস। কিছুই নেই, এমন ভাবেই দুটো এলিমেন্ট কম্বিনেশন নিতে হবে যেখানে প্রথম এলিমেন্ট, আবার সবই তো অর্ডার পেয়ার, তো এই পেয়ারের লাস্ট পার্টটা আর সেকেন্ডের ফার্স্ট পার্টটা এই দুটো যাতে সমান, এমন ভাবে পেয়ার গুলো নিতে হবে। এবং তার করসপন্ডিং ওই ওই যে দুটো সমান সে দুটোকে বাদ দিয়ে হাঁটিয়ে দিয়ে বাকি যে অংশটুকুনি পড়ে রইলো, যেমন এই এই এলিমেন্টের ক্ষেত্রে এই 1-1 বাদ দিলাম, দিয়ে 2 আর 1, সেটা আর এর মধ্যে আছে কিনা সেটা চেক করো। দ্যাটস দ্য সিম্পল থিং। তো এইটাই হচ্ছে ট্রানজিটিভ। তাহলে একটা রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই তিনটে জিনিস আজকে পড়ালাম। এবার যে জিনিসটা আমি তখনই আটকে গেলাম বলতে বলতে তোমাকে, সেটা হচ্ছে যে এই তিনটে রিলেশনের মানে নিজেদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে সম্পর্ক নেই বলতে আমি সহজ কথা বলতে চাইছি যে যে এই কোন একটা রিলেশন যেরকম খুশি হতে পারে, মানে তোরা, মানে এটাই হচ্ছে তোদের টাস্ক করার, সেটা হচ্ছে একটা রিলেশন এক্সাম্পল দে that is a reflexive relation, 1 নম্বর। নাম্বার 2, একটা রিলেশনের এক্সাম্পল দে that is a symmetric relation। 3 নম্বর, একটা এক্সাম্পল দে যেটা ট্রানজিটিভ। 3টে কোশ্চেন হতে পারে, আরো 3টে কোশ্চেন হতে পারে। একটা রিলেশনের এক্সাম্পল দে that is reflexive and symmetric। ঠিক আছে, রিফ্লেক্সিভ and ট্রানজিটিভ, আর আরেকটা হচ্ছে সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ। বুঝতে পারলাম? আর লাস্টে গিয়ে আরো একটা রিলেশন দে, এক্সাম্পল দে, যেটা 3টে বোথ রিফ্লেক্সিভ প্লাস সিমেট্রিক প্লাস ট্রানজিটিভ। মানে এত রকম পসিবিলিটি, মানে 3 3 6 প্লাস 1, টোটাল 7টা রিলেশন তোদের সবসময় যে এক্সাম্পল গুলো যেন তৈরি থাকে
কারণ অনেক সময় পরীক্ষা এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে, অনেক সময় অঙ্ক করতে দেয়, দিয়ে তোদেরকে এভালুয়েট করতে দেয় যে এটা রিফ্লেক্সিভ হচ্ছে কিনা দেখাও, সিমেট্রিক হচ্ছে কিনা দেখাও, এই হ্যাঁ না তা না এই সমস্ত গুলো দেয়। কিন্তু অনেক সময় এক্সাম্পল চায়, যে একটা এক্সাম্পল দাও যেটা, যে একটা রিলেশন যে সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ বাট নট রিফ্লেক্সিভ। মানে তিনটে পয়েন্ট সহজ কথায় তিনটে ইন্ডিভিজুয়ালি হোল্ড করছে আবার তিনটে এক্সাম্পল, দুটো দুটো করে হোল্ড করছে একটা এক্সাম্পল, আর তিনটে একসাথে হোল্ড করছে একটা এক্সাম্পল। এই এক্সাম্পল গুলো তোরা খুঁজে বের করবি, খুঁজে বের করে আমাকে পরের দিন আমার সাথে ডিসকাস করবি। তো এই তিনটে রিলেশন, যে মানে যে রিলেশনটা এই তিনটে প্রপার্টি একসাথে থাকে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, সেই রিলেশনটাকে আমরা একটা স্পেশাল নাম দিই। সেই নামটা অনেক জায়গায় পড়ে থাকবি, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? ইকুইভ্যালেন্স রিলেশন বলতে তাহলে কাকে বলছি? যে এমন একটা রিলেশন which is both reflexive, symmetric, also is transitive, তিনটেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এমন একটা এক্সাম্পলও তোকে চাইতে পারে, এক্সাম্পল যে একটা এক্সাম্পল দাও রিলেশন যেটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো এখন প্রশ্ন হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশনটা কি কাজে লাগে, কোথায় আমি এটাকে ইউজ করব? সেটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্স রিলেশন দিয়ে পরের দিন ক্লাস তৈরি করব। ক্লাস বলে একটা ধারণা রয়েছে, সে এবং পার্টিশনের একটা ধারণা রয়েছে, সেই ক্লাস এবং পার্টিশনের ধারণাটা তোদেরকে বলবো। তো সেটা হচ্ছে আমাদের পরের দিনের কাজ। কিন্তু আজকের কাজ যেটা, তোরা সেটা চেষ্টা করবি। খুব সিম্পল জিনিস পড়িয়েছি, রিলেশনের এই তিনটে পার্ট পড়িয়েছি। তোরা এই যে সেটটা আমি নিলাম 1 2 3, তোরা যে কোনো কিছু সেট নিতে পারিস। ইভেন একটু খেয়াল করে দেখবি এই যে নাম্বার সেট ছেড়ে বেরিয়ে আরো অনেক রকমের, আরো অনেক জেনারেল সেট নেওয়া যায়। এটা আমি বোঝানোর সুবিধার জন্য 1 2 3 করে বারবার সেট নিয়েছি। হ্যাঁ, আরো অনেক জটিল নিতে পারি, সেটা ম্যাট্রিক্স থিওরি, হয়তো কোনো ম্যাট্রিক্স নিতে পারি। হ্যাঁ, কত কিছু, কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো আমরা এই যে জিনিসটা করছি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মানে হচ্ছে মানে যে কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস রয়েছে নিতে পারি, যেটার সাথে ম্যাথামেটিক্স এর কোনো মানে সেই অর্থে কোনো কানেকশন নেই, কিন্তু সেই জিনিসটাকে আমরা ম্যাথামেটিক্স দিয়ে কানেক্ট করতে চাইছি। এখানে আমাদের কাছে 1 2 3 4 এগুলো সবাই হচ্ছে একটা সিম্বল, এগুলোর কোনো অর্থ নেই, ঠিক আছে? গ্রুপ থিওরির আইডিয়াটা কিন্তু সেইভাবেই জেনারেট করবে। হ্যাঁ, ও আগেই মানে আমাদের কাছে এগুলো হচ্ছে সমস্তটাই কিছু, যেমন বাড়িতে যেমন ধর বা আমরা ক্লাসে ধর চেয়ার চেয়ার টেবিল বেঞ্চ কিছু এই ধরনের জিনিস দেখতে পাই, এগুলো আমাদের কাছে সেরকমই, এই নাম্বারগুলো, এগুলোর কিন্তু কোনো অর্থ নেই। এখান থেকে আমরা অর্থ তৈরি করব, এদেরকে আমরা মিনিং দেবো, ঠিক আছে? সুতরাং আমরা এই 1 2 3 ছাড়িয়েও তুই যে কোনো কিছু এক্সাম্পল দিতে পারিস ইকুইভ্যালেন্স রিলেশনের ক্ষেত্রে। তো দেখ, যদি তোরা একটু এদিক ওদিক সার্চ করে পড়াশোনা করতে পারিস এর মধ্যে, নাহলে আমি এর মধ্যে কোনো মেটেরিয়াল দিতে পারি তোদেরকে দিয়ে দেবো। আশা করছি দিয়ে দেবো। আমি আগের বছরের মেটেরিয়াল গুলো হাতে কিছু আছে, আরো কিছু নতুন মেটেরিয়াল দিয়ে দেবো, সেগুলো দিয়ে দেখিস, পড়াশোনা করিস, আর এই এক্সাম্পল গুলো খুঁজে বের করিস, তাহলেই হবে। পরের দিন ক্লাস বা পার্টিশনের রিলেটেড যে জিনিসগুলো রয়েছে তোদেরকে সেটা বলবো, তারপরের দিন আপাতত আজকে আর এখানে আর কিছু, যদি কারো কিছু বলার থাকলে বলতে পারিস। আর তোদের টাস্ক আমি দিয়ে দিলাম, আবার বারবার বলছি, এই টাস্ক গুলো মানে আমি যত এগোবো আস্তে আস্তে এই ছোট ছোট টাস্ক গুলো করে ফেল, তাহলে শিখতে পারবি। এগুলো ফেলে রেখে দিলে আর আর কিছুই হবে না, সব ভুলে যাবি। তো যাক, এর মধ্যে থেকে আপাতত কারো কিছু যদি বলার থাকে কিছু, কারো কিছু জানার আছে বা বলার আছে? না স্যার। যদি থাকে বল, নাহলে কোনো অসুবিধা নেই। আজকের মতো নেই তো নাকি? ওকে। আরে সামন্তা, আছিস? হ্যাঁ স্যার এই আছি। তুই অনেক পরে জয়েন করেছিস, কিছু বুঝেছিস? হ্যাঁ অনেক
পরে জয়েন করেছিস, কিছু বুঝেছিস? না মানে আমি ভিডিও দেখে নেবো। ভিডিও তো দেখে নেবো, দেখে নিলে সারা জীবন সবকিছু দেখে নিলে কি আর বুঝে যাবি? ক্লাসটা তো করতে হবে একটু, নাকি? হ্যাঁ স্যার করলাম তো। হ্যাঁ, যাই হোক, ওই যে লেকচার গুলো আগে দিয়েছিলাম সেগুলো এখন আপাতত দেখার দরকার নেই, যখন করবো আস্তে আস্তে দেখতে পারি। তো যদি দেখে থাকিস তাহলেও ভালো। দেখেছিস কি কিছু? সময় পেয়েছিলি? হ্যাঁ, পাসনি তাই তো? যদি দেখে থাকিস ভালো, না দেখে থাকলে আরো ভালো, কোনো অসুবিধা নেই। আর দেখছি তোর একটা এখন তোর বই নেই তো, কোনটাই নেই না তাই তো? আমার বই নেই। মানে তোর বই কোনটা লাগবে, এইটার লাগবে তাই তো? মানে হ্যাঁ এই এটার মানে জ্যাকসন। মোটামুটি ছবিটা তুলে একটু পাঠিয়ে দেবেন, এখন তো আর কোথাও বেরোচ্ছি না। হ্যাঁ সেটাই, মানে এইটার লাগবে তাই তো? মানে আমি ছবি বলতে আমি হ্যাঁ পাঠাবো, ওই যে তোর যদি পড়ার মতন করেই পাঠাবো, মানে কোনো একটা হ্যাঁ পার্টিকুলার হয়তো হ্যাঁ পাঠাবো হ্যাঁ। না। হ্যাঁ, তুই সেগুলো থেকে পড়বি, পড়লে বুঝতে পারবি আশা করি। আচ্ছা ঠিক আছে। ওই আগের বারের মতো এবারও একটা ওই ক্লাসরুমের একটা লিঙ্ক তৈরি করে দেবো। হ্যাঁ, হুম হুম। ওটাকে আর আপডেট করবো না, নতুন আরেকটা তৈরি করবো। তো সেটাতে জয়েন করে যাস সবাই। তো ওইখানে আবার আগের বছর পোস্ট করে দেবো, সবাই ওখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজ তাহলে আপাতত এইখানেই আমরা মুলতবি করছি। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। হুম।